ইচ্ছে করে আমার ওই যে টাকলু সিনিয়রটা আছে না, তার মাথায় তবলাটা ঠাস করে ভেঙে ফেলতে। ওই খারুসটা নিচে তো রোবটের মতো কাজ করি, পাশ থেকে আমাকেও গাধার মতো খাটায়। শিশিরের এমন হা হুতাশে হো করে হেসে উঠে রৌদ্র। শিশিরের মাথায় মাদমা আঙুল দিয়ে হালকা গাট্টা মেরে বলল, তোর এই কথাটা যদি তোর সিনিয়র শুনতো তাহলে আমি ড্যাম শিওর সে তোকে আর দ্বিতীয় সুযোগ দিত না। শিশির মাথা হাত বোলাতে বোলাতে অবুজ চোখে তাকালো রৌদ্রের দিকে, অবুজ কঞ্চে বলল, মানে? মানে সে তোকে আর চাকরিতেই রাখতো না। চাকরিতে না রাখলে আবার কিসের সুযোগ? শিশির ছোট ফোলায়, কাউচের উপর পড়ে থাকা কুশনটি নিয়ে ইচ্ছে মতো মারতে থাকে রৌদ্রের বাহুতে, বলতে থাকে, ইউ স্টুপিড, তুই সবসময় এমন ফাইজলামি করিস আমার সঙ্গে। রৌদ্র শিশিরকে থামায় না, সে একমনে হেসে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর থেমে গিয়ে হাঁপাতে হাঁপাতে শিশির বলল, স্টিলম্যান একটা। বলি, তোর কি একটু লাগেনি রোদ? কিভাবে এমন ড্যাম কেয়ার হয়ে বসে রইলি? তোকে মারতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি, কিন্তু তোর তো কোনো হেলদুরি দেখছি না। রৌদ্র ঘাড় ঘুরিয়ে শিশিরের দিকে তাকায়, কৌতুকের স্বরে বলে, মাছির আঘাতে শরীরে কি আর ব্যথা লাগে বল? শিশির হতবাক হয়ে তাকিয়ে রইল রৌদ্রের পানে। কয়েক সেকেন্ডের মধ্যে সবটা তার বোধগম্য হতে সে খেকিয়ে বলে, কি বললি? আমি মাছি? তুই জানতে চাইছিস নাকি বলছিস বলতো? রোদ? প্রত্যুত্তরে রৌদ্র কাছে হেলান দিয়ে হাসতে থাকে। হাসতে হাসতে তার গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। শিশির কতক্ষণ নাক ফুলিয়ে বসে রইল। পরে রৌদ্রের মুখে এমন হাসি দেখে নিজেও ফিক করে হেসে দিল। রৌদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে বলল, তোর এমন হাজারটা হাসির কারণ হতে চাই আমি, রোদ। রৌদ্রকে খাবারের জন্য ডাকতে এসেছিলেন জুবাইদা বেগম, কিন্তু ঘরের দরজার সামনে দাঁড়াতেই ছেলেকে এমন প্রাণ খুলে হাসতে দেখে থমকে দাঁড়ান তিনি। এক মনে তাকিয়ে রইলেন ছেলের হাসির দিকে। তার ছেলেটা শেষ কবে এতটা হেসেছে মনে নেই তার। রৌদ্রের পাশে শিশিরকে বসতে থাকতে দেখে মনে মনে এক অন্য চিন্তা এসে হানা দেয় তার। তিনি তখনই এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে ফেললেন। মনে মনে ঠিক করলেন খুব শীঘ্রই তিনি নিজের ইচ্ছেটি বাস্তবায়ন করবেন। জুবাইদা বেগম কিচ্ছু না বলে জায়গা ত্যাগ করলেন। মানুষটা আজ ছেলেকে এতটা খুশি দেখে বড় সুখ সুখ অনুভব করছেন। ছেলের জন্য প্রাণ খুলে দোয়াও করে ফেলেন ইতিমধ্যে। শুনছেন, একটু ভেতরে আসবো? হঠাৎ মিলিটাকে থামি শেষে রৌদ্র দরজার দিকে তাকাতে দেখতে পায় কুহেলি। রৌদ্রের হাসি হাসি মুখটা মুহূর্তেই থমথমে হয়ে আসে। চেহারায় নেমে আসে চিরচেনা গম্ভীর রূপ। পাশ থেকে শিশির সবটা আছোকে খেয়াল করলো। তারপর কুহেলিকে বলল, হ্যাঁ আসো, কিছু বলবে? কুহেলি ধীর কদমে এগিয়ে আসে তাদের কাছে, মাথা নিচু করে নরম সুরে বলে, নিচে সবাই খেতে ডাকছে, আপনারা খাবেন না? আমাদের ডাকার জন্য তোমাকে কে পাঠিয়েছে? রৌদ্রের করা এহেন প্রশ্নে হকচকিয়ে যায় কুহেলি। আমতা আমতা করতে থাকে মেয়েটা। মানে আপনারা আসেননি তাই আমি এসেছি আর কি। রৌদ্র উঠে দাঁড়ায় শটান হয়ে, পকেটে দুহাত গোছে গম্ভীর গলায় বলে, মেহমান আছো, মেহমানদের মতো থাকো। তাছাড়া এহসান বাড়িতে যথেষ্ট মানুষ আছে, সেই হিসেবে মেহমান হয়ে কাজ করার কোনো প্রশ্নই আসে না। কথাটা বলেই গটগট পায়ে জায়গা ত্যাগ করে রৌদ্র। এদিকে তার কথায় কুহেলি ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকে, চোখে এসে ভিড় জমিয়েছে অশ্রু কণা। ভাবছে লোকটা তাকে সবসময় এমন পিঞ্চ করে কথা বলে কেন? সে কি দেখতে খারাপ নাকি যোগ্যতায় খারাপ? একটু ভালো করে কথা বললে কি হয়? শিশির এতক্ষণ চুপচুপ সবটাই দেখছিল। রৌদ্র যেতে সে উঠে দাঁড়ায়, কুহেলির কাছে এসে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, চলো খেতে যাওয়া যাক। কোয়েলিও নিজের কান্নাগুলো গিলে নিয়ে সম্মতিতে মাথা ঝাঁকায়। তারপর শিশিরের সাথে চলে যায় খাবার খেতে। রৌদ্র করিডোর দিয়ে হেঁটে যাওয়ার পথে আবারও অয়নের ঘরের সামনে থমকে দাঁড়ায়। তারপর কিছু একটা ভেবে ঢুকে পড়ে অয়নের রুমে। রুমটার আলো নেভানো, রৌদ্র আর লাইট অন করে না। সে এক পা করে এগিয়ে যায় খাটের পাশে। বারান্দা থেকে আসা চাঁদের আলোয় ঘরটা অতটাও অন্ধকার লাগছে না। রৌদ্র অয়নের মাথার কাছে বসে পড়ে। ছাদের আলো এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অরিনের স্নিগ্ধ মুখখানাতে। তারপর হাত বাড়িয়ে আলতো করে অরিনের মাথায় হাত বোলাতে থাকে। অরিন একটু নড়িচড়ে উঠছে, দুর্বল চোখ জোড়া পিটপিট করে খুলে থেমে থেমে বলল, কে? রৌদ্রর হাত দুটো থেমে যায়। মনে মনে ভাবলো কি বলবে এখন। রৌদ্র যখন নিজের ভাবনা নিমজ্জিত, তখনই তার কানে আসে অরিনের বলা কিছু কথা। রোদ ভাই, এটা আপনি তাই না? রৌদ্র হকচকায় দ্রুত সরে আসে অরিনের মাথার কাছ থেকে। দনুমনু করে জেনে চলে যাবে অমনি তার পা দুটো থমকায়।
থমকে দাঁড়ায় মনোহরণীর অব্যক্ত কথাগুলোতে। রোদ ভাই, কেন প্রতিদিন স্বপ্নে এসে আবারও হারিয়ে যান আপনি? কেন ঘুমিয়ে গেলে আপনাকে কাছে পেলেও ভোর হবার সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলি? কেন একটু ভালোবাসলেন না আমায়? কেন এতটা দূর করলেন আমায়? কেন এতটা কষ্ট দিলেন? কেন রোদ ভাই, কেন? কথাগুলো বলতে বলতে আবারও গভীর তন্দ্রা নিমজ্জিত হয় মেয়েটা। ঘন ঘন নিঃশ্বাস ফেলার শব্দ তো তাই বলছে। রুদ্র আবারও এগিয়ে যায় অয়নের কাছে। এবার ফ্লোরে বসে অয়নের দিকে তাকিয়ে থাকে অনিমেষ। ছেলেটার চোখে রাজ্যের ভয়। মনে হচ্ছে সে বুঝি প্রিয় কিছু হারিয়ে ফেলবার ভয় কাতর। রুদ্র চোখ বন্ধ করে নিঃশব্দে নিঃশ্বাস ফেলে। চোখ মেলে ধীরে ধীরে মুখটা এগিয়ে আনে অয়নের কাছে। তারপর আলতো করে চুমু খায় অরিনের কপালে। বিড়বিড় করে বলতে থাকে, তোর যত দুঃখ কষ্ট সব আমার হোক সানশাইন, আর আমার ভাগ্যের যত সুখ আছে সবটা তোর নামে লিখাও। সকাল সকাল এহসান বাড়িতে বেশ তোষো চলছে। রাফিয়া বেগম আর জুবাইদা বেগম মিলে টেবিলে খাবার সাজাচ্ছে। হালকা পাতলা কিছু না খেয়ে গেলে কি আর অত দূরের পথ অতিক্রম করা সম্ভব? রাইসা বেগম পুতুলের পেছন পেছন খুঁজছে। ছেলেটা কেমন জেদ ধরেছে খাবে না বলে। বেশ কিছুক্ষণ ছেলের পেছনে দৌড়ে এক প্রকার হাঁপিয়ে উঠেছেন তিনি। হাঁপাতে হাঁপাতে ছেলেকে বললেন, কে শোনে কার কথা? পুতুল এখনো মাথা নাড়িয়ে নাকচ করে যাচ্ছে মায়ের কথা। তখনই সিঁড়ি বেয়ে নিচে নামে রুহি। পুতুলকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার হ্যান্ডসাম, এভাবে দৌড়াদৌড়ি করছো কেন? দেখো না রিহিপু, এত সকাল সকাল কি করে খিদে পাই বলো? আম্মু সে কখন থেকে আমার পিছু পড়ে আছে। তুমি প্লিজ আম্মুকে একটু বোঝাও না। পুতুলের এমন বিচার দেওয়ার ধরন দেখে ফিক করে হেসে দেয় রুহি। পুতুলের গাল চেনে দিয়ে বলে, ওরে বাবুটা, মা তো ঠিকই বলেছে, তুমি যদি এখন না খাও তাহলে তো গাড়িতে উঠলে তোমার ক্ষুধা লাগবে, তখন কোথায় খাবার পাবে শুনি? রুহির দেয়া যুক্তিতে ভাবুক হলো পুতুল। থুতনিতে আঙুল ঠেকিয়ে ভাব নিয়ে বলল, বিষয়টা তো মন্দ বলনি রহিপু। ঠিকই তো, গাড়িতে ক্ষুধা পেলে খাবার পাবো কই? না, নিজের সাথে তো আর এত বড় রিস্ক নেওয়া যায় না। কথাটা শেষ করে মায়ের দিকে তাকে আবারও বলতে লাগলো, আম্মু দাও দাও, খাবার দাও, খেয়ে নি। রুই পুতুলের এমন পাকা কথা মুচকি হাসে। পুতুলের মাথায় চুলগুলোকে এলোমেলো করে দেয় হাত বুলিয়ে। নিজের সদ্য হেয়ার স্টাইলটা এমন 12টা বাজাতে দেখে আর্তনাদ করে উঠে পুতুল। রহিপু কি করলি এটা? মাত্রই কতগুলা জেল লাগিয়ে স্টাইল করেছিলাম। রাইসা বেগম ছেলের এমন অবস্থা মিটমিট করে হাসতে থাকেন। ছেলেটা তার বড্ড সৌন্দর্য প্রিয়। ঘুম থেকে উঠেই সেই কতক্ষণ লাগিয়ে রেডি হয়েছে। বিগড়ে গেলে তো এমন করবে। তোমাদের হলো? আজকে কি আর বেরাতে পারবো? স্বামীর কথা ব্যস্ত হাতজোড়া আরও কিছুটা তাড়াহুড়ো করতেই লাগলো রাফিয়া বেগমের। কাপড়ের ব্যাগটা ঠিকঠাক মতো গুছিয়ে নিয়ে বিছানার উপর রাখলেন। আবারও ঘুরে গিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে প্রয়োজনীয় কিছু ঔষধপত্র নিজের আরেকটা ব্যাগে ভরে নিলেন। দরজার সামনে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে সবটা অবলোকন করছেন সাব্বির সাহেব। স্ত্রীর এমন তাড়াহুড়ো দেখে এগিয়ে আসলেন তিনি। স্ত্রীর হাতটা ধরে তাকে বিছানায় বসালেন। রাফিয়া বেগম স্বামীর এহেন কাণ্ডে সরু চোখে তাকিয়ে রইলেন। ইশারা জিজ্ঞেস করলেন, কি হলো? সাব্বির সাহেব কোনো প্রত্যুত্তর না করে বেড সাইডের টেবিলের উপর রাখা পানির জগ থেকে এক গ্লাস পানি এনে এগিয়ে ধরলেন স্ত্রীর মুখের সামনে। তারপর ইশারায় বললেন পানিটা খেয়ে নিতে। রাফিয়া বেগমও চুপচি করে পানিটা খেয়ে নিলেন। খাওয়া শেষে গ্লাসটা রেখে দিলেন টেবিলের উপর। সাব্বির সাহেব এবার স্ত্রীর ঘমার্ত কপালের উপর পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিলেন। তারপর স্ত্রীর গালে হাত রেখে নমনীয় কণ্ঠে বলেন, অত তাড়াহুড়ো করতে হবে না রাফু। তাড়াহুড়ো করতে গিয়ে নিজের অযত্ন করলে কি আর হবে? রাফিয়া বেগম মুচকি হেসে তাকিয়ে রইলেন স্বামীর দিকে। গালের ওপর রাখা স্বামীর হাতটা চেপে ধরে বললেন, কিচ্ছু হবে না, তুমি অত টেনশন করো না তো। এখন তুমি না হয় নিচে যাও, আমার কাজ প্রায় হয়ে এলো বলে আমি আরেকবার সবটা দেখে নিয়েই নিচে নামছি। সাব্বির সাহেব মাথা ঝাঁকালেন। বিছানা ছেড়ে উঠে চলে গেলেন নিচে যাবার উদ্দেশ্যে। পেছন থেকে রাফিয়া বেগম তাকিয়ে রইলেন স্বামীর যাওয়ার পানে। ভাবতে লাগলেন দিন যত বাড়ছে মানুষটার যত্ন ঠিক ততটাই বাড়ছে। এই শোনো তোমরা, এক গাড়িতে আমি, জোবা, রাফিয়া, সাব্বির যাব। দ্বিতীয় গাড়িতে তায়েব, মাইমুনা, তার স্ত্রী রায়সা যাবে।
আর একটা চালাবে অনিক, তার সাথে যাবে অরিন, রুহি, আহি, মাহি আর পুতুল। বাকি যারা আছে তারা রৌদ্রের সঙ্গে তার গাড়িতে করে যাবে। ওকে? কবির সাহেবের দেওয়া লম্বা লিস্টে সবাই সম্মতি জানায়। লিস্ট অনুযায়ী সকলে গিয়ে বসে পড়ে নিজ জায়গায়। অনেক ড্রয়িং রুমের সোফায় বসে সবটা মনোযোগ দিয়ে শুনছিল এতক্ষণ। যেই না শেষের কথাটা কানে এসেছে অমনি সেটা সোজা হয়ে বসে। তার রোদ ভাই তো কুহেলিকে সহ্যই করতে পারে না। সে কি আর কুহেলিকে নিজের গাড়িতে করে নিয়ে যেতে রাজি হবে? আর তাছাড়া ওই দিন অরিনকে নিয়ে সে যা পাগলামিটাই না করলো, আজকে না জানে কি থেকে কি করে বসে। এসব ভেবে অনেক বেচারার কপালে 2-3টে চিন্তার ভাঁজ পড়ে। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় একজোড়া পা। অনেক মাথা নিচু রেখে বেশ বুঝতে পারে সামনের দাঁড়ানো মানুষটাকে। সে ধীরে ধীরে মাথা উঁচু করে সামনে দাঁড়ানো রৌদ্রের গভীর মুখের দিকে তাকে একটি হাবলাকান্ত হাসি দেয়। রৌদ্র সে হাসির দিকে পাতা না দিয়ে অনেকের কাঁধে হাত রেখে গম্ভীর গলায় শুধোয়, বাইরে চল, কথা আছে। অনেক শুষ্ক ঠোক গিলে এই রে, যা ভেবেছিল তাই হচ্ছে। সে ঠিক জানতো রোদ ভাই তাকে দিয়েই নিজের কাজ হাসিল করাবে। অনেক কিছুটা হাসার চেষ্টা করে বলল, মানে রোদ ভাই, আর একটু পর তো বের হতেই হবে তাই না? বলছিলাম যে এখন না হয় এখানেই থাকি। অনেকের কথা রৌদ্র বাঁকা হাসে। সোফায় অনেকের পাশ ঘেঁষে বসে ফিসফিসিয়ে বলল, শুনলাম কে নাকি ছোট চাচুর ভার্সিটিতে ইদানিং বেশ আসা যাওয়া করছে। আমি কিন্তু তেমন কিছু দেখিনি, জাস্ট একটু বললাম আর কি। ফট করে ঘুরে তাকায় অনেক। চোখে মুখে তার এক আকাশ সমান অবাকের রেশ। ছেলেটা অবাক কণ্ঠে বলল, তুমি কি করে জানলে? বাঁকা হাসলো রৌদ্র। চোখে চিকন ফ্রেমের চশমাটা হাতে নিয়ে ভাব দেখিয়ে বলল, তুই যেই কলেজের নতুন ছাত্র, আমি বেশ কয়েক বছর আগে থেকেই সেখানকার প্রফেসর হয়ে বসে আছি। করে কেসে ওছে অনেক। নিজেকে কোনো মতে সামলে নিয়ে বলল, ভাইয়া প্লিজ কাউকে বলো না। রৌদ্র কিছুক্ষণ ভাবুক হলো, তারপর আবার বলল, বলা না বলা সেটা পরের বিষয়, আপাতত আগে বাইরে আয়। কথাটা শেষ করে একবার আশেপাশে তাকালো রৌদ্র, তারপর আর একটু ফিসফিস করে অনেকের কানে কানে বলল, আমার বউকে যতক্ষণ নিজের করে পাচ্ছি না ততক্ষণ আমি অন্য কারো বউকে এই বাড়িতে আসতে দিব না, সম্বন্ধী মশাই। বলে আর এক মুহূর্ত দেরি না করে গটগট পায়ে বেরিয়ে গেল রৌদ্র। অথচ পেছনে পড়ে রইল হতবিহ্বল হয়ে বসে থাকা বেচারা অনেক। ছেলেটা মনে মনে আর্তনাদ করে উঠল, রোদ ভাই তুমি এতটা সেলফিশ হতে পারলে? ফোঁস করে নিঃশ্বাস ফেলে নিজের ভাবনা ছেড়ে বেরিয়ে আসে অনেক। তার আবার এখন রোদ ভাইয়ের হুকুম শুনতে হবে, তারপর সেই মোতাবেক কার্য সম্পাদন করতে হবে। অনেক এগিয়ে যায় রৌদ্রের কাছে। রৌদ্র কিছু বলবে তার আগেই সে হুড়মুড়িয়ে বলতে থাকে, ভাইয়া বড় আব্বু সবটা অ্যারেঞ্জ করে দিয়েছে, এখানে আমার কিছুই করার নাই, আজকে আমি হেল্পলেস। রৌদ্র কিছুক্ষণ মনও রইল, তারপর দৃঢ় গলায় বলল, তোকে কিছু করতেও হবে না, তুই জাস্ট নিজের সিট পাল্টাবি। মানে হচ্ছে তুই আমার গাড়ি ড্রাইভ করবি আর আমি তোরটা। গট ইট? অনেক কিংকর্তব্য বিমুখ হয়ে দাঁড়িয়ে রইল কিয়ৎকাল। নিজেকে কোনো মতে সামলে বলল, এত বুদ্ধি কই রাখো রোদ ভাই? রৌদ্র ফ্রিকুচকায় বলে, সেটা তোর না জানলেও চলবে। আই মাই কথা বলতে বলতে গাড়িতে উঠে বসে। মেয়ে দুটো একসঙ্গে হাওয়া মানে রাজের কথা। কিছুক্ষণ পর রুহু এসে বসে পড়ে গাড়িতে। মেয়েটার দৃষ্টি মোবাইলে হতে সরছে না, হয়তো রেহানের সাথে চ্যাটিংয়ে ব্যস্ত তিনি। অনেক বাইরে থেকে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে। পেছন থেকে বাড়ির দুটো গাড়ি অলরেডি লোড হয়ে গেছে, এখন শুধু তারটা আর রোদ ভাইয়েরটা বাকি। অনেকের অদূরে অন্য গাড়িটা এক হাতের ভর ছেড়ে দাঁড়িয়ে আছে রৌদ্র, দৃষ্টি তার মোবাইলে নিবদ্ধ। ঠিক তখনই বাড়ির সদর দরজা থেকে এগিয়ে আসে অরিন। রৌদ্র একবার আর চোখে তাকে ফট করে দৃষ্টি নিবদ্ধ করে তার উপর। অরিনটাকে আজ বেশ সুন্দর লাগছে। কালো রঙের লং কুর্তি, গ্রে রঙের জিন্সে মেয়েটাকে বড় মোহনীয় লাগছে। রৌদ্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল অনেকের দিকে। তখনই তার কানে আসে অনেকের গলা খাকারির শব্দ। তৎক্ষণাৎ দৃষ্টি সরাইছে অনেকের দিকে তাকাতে দেখতে পায় ছেলেটা কেমন মিটমিটিয়ে হাসছে। রৌদ্র মেয়েকে চোখ রাঙায়, কিন্তু এতে লাভের লাভ কিছুই হলো না। অনেকটা ভয় পাওয়া তো দূরের থাক, একটু ঘাবড়ালো না অবধি। রৌদ্র ফুস করে নিঃশ্বাস ফেলে মাথা নাড়িয়ে ভাবে, এই মেয়েটার জন্য বারে বারে ধরা খাই আমি। অরিন ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমি কোথায় বসবো? অনেক বোনের হাত ধরে তাকে সামনে সিটে বসায়, তারপর বোনের মাথায় হাত বুলিয়ে বলে, এখানে বসবে, আর কোনো সমস্যা হলে আমায় বলবি কেমন? তোমায় বলবো মানে? তুমি এই গাড়িতে যাচ্ছ না? অনেক জবাবে চুপ করে রইল। প্রসঙ্গ এড়াতে বলল, ওসব কথা ছাড়, আমি একটু সামনে গিয়ে দেখে আসি সবাই ঠিকঠাক বসেছে কিনা।
বলেই সে কোনো রকম পালালো সেখান থেকে। অনেক আর তেমন একটা ভ্রুক্ষেপ না করে বসে রইল নিজের সিটে। প্রায় মিনিট 5 পর কুহিলি আর সুহেলি বের হয় বাসা থেকে। অনেক একবার তাকালো তাদের দিকে। কুহিলির দিকে নজর পড়তেই তার ফ্রিজে খুঁজকে আসে। মেয়েটা আজকেও জমকালো সাজে সজ্জিত। অনেক একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে ফেলে ফিটফিট করে বলে, খ্যাত একটা। রৌদ্র ফোন দেখছিল, তখনই শিশিরের কঞ্চ তার কানে আসে। রোদ, বাইরে দাঁড়িয়ে আছিস যে? সবাই তো চলে এসেছে, এবার না হয় গাড়ি স্টার্ট কর। শিশিরের কথায় ঘাড় বাগিয়ে গাড়ির দিকে তাকালো রৌদ্র। তারপর হাতের ফোনটা প্যান্টের পকেটে ছুকিয়ে হেঁচে গেল অনেকের গাড়ির দিকে। ওপাশ থেকে শিশির এখনো দাঁড়িয়ে দেখছে রৌদ্রের কাণ্ড। রৌদ্রকে দেখতে পেয়ে অনেক জায়গা ছেড়ে দিয়ে চলে যায় রৌদ্র গাড়ির দিকে। অনেককে গাড়িতে বসতে দেখে শিশির বলল, হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। তুমি এখানে? এই গাড়ি তুমি ড্রাইভ করবে? অনেক প্রত্যুত্তরে কেবল বলল। শিশির কিছুটা দাঁত কিরমির করলো, হাত দুটো মুষ্টিবদ্ধ করে তাকিয়ে রইল বাইরের দিকে। অন্যদিকে কুহেলি আজকেও আশাহত। মেয়েটা এই পর্যন্ত একবারও রৌদ্রের কাছাকাছি যেতেই পারল না। যতবার চেষ্টা করছে নিজ থেকে কাছাকাছি ঘেঁচবার, ততবার রৌদ্র তাকে দূর দূর করছে। কুহেলি মন খারাপ করে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মুখ ফুলিয়ে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে পড়ে রইল নির্বিকার ভঙ্গিতে। রৌদ্রকে গাড়িতে বসতে দেখে ভরকায় অরিন। চোখ দুটো বড়সড় করে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। ঠিক তখনই পেছন থেকে রুহি বলে উঠল, ভাইয়া, এই গাড়ি তুমি ড্রাইভ করবে? রৌদ্র ভাবলেশীন হয়ে উত্তর দেয়। রুহি আর কিছু বলল না, আবারও ব্যস্ত হলো ফোনে। রৌদ্র গাড়িতে বসেই পকেট থেকে একটা ট্যাবলেট বের করে গাড়ির সামনে ড্রয়ারে রাখা পানির বোতল আর ট্যাবলেটটি এগিয়ে ধরে অরিনের দিকে। অরিন সেগুলো দেখতে পেয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। রৌদ্র বলল, বমি না আসা ট্যাবলেট খেয়ে নে। অরিন মাথা নাড়িয়ে নিয়ে নেয় ট্যাবলেটটি। ওষুধটা গিলে নিয়ে সিটে হেলান দিয়ে বসে রইল। রৌদ্র সেদিকে তাকে মুচকি হেসে গাড়ি স্টার্ট দেয়। প্রায় 2 ঘন্টা জার্নির পর গাড়িটা একটা ছোটোখাটো দোকানের সামনে দাঁড় করে রৌদ্র। তাদের বাড়ির বাকি গাড়িগুলো বেশ অনেকটা এগিয়ে গিয়েছে ইতিমধ্যে। রৌদ্র গাড়ি থেকে নেমেই দোকানের দিকে এগিয়ে যায়। প্রায় 5 মিনিট পর ফিরে আসে গাড়ির কাছে। হাতে তার বেশ কিছু আইসক্রিম, চকলেট, চাটনি আর পানি। রৌদ্র কয়েকটা নিজের কাছে রেখে বাকিগুলো পেছনে রুহিদের দিয়ে দেয়। রুহি তো ভাইকে বিশাল এক ধন্যবাদ জানিয়ে সবগুলো হাতে নিয়ে নেয়। রৌদ্র নিজের হাতের স্ন্যাক্সগুলো অরিনকে দেয়। অরিন এতগুলো স্ন্যাক্স দেখে মুচকে হাসল। তারপর সেখান থেকে একটা আচার নিয়ে খেতে শুরু করলো। সত্যি তার এই মুহূর্তে আচারটা বেশ দরকার ছিল, কিন্তু রোদ ভাই এটা বুঝলো কিভাবে? হয়তো গতকাল অসুস্থ হয়ে যাওয়াতেই এমনটা মনে হয়েছে তার। অরিন খেতে খেতে একটা ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে। কিছু কিছু আবেগ মানুষের জন্য বড্ড ভয়ানক হয়। এ যেমন রোদ ভাইয়ের জন্য তার মনে অনুভব হওয়া আবেগটিও বড্ড বেশি ভয়ানক। বিকেল 4টা। সাই সাই করে এহসান বাড়ির গাড়িগুলো গ্রামের পাকা রাস্তা দিয়ে গ্রামের ভিতর ঢুকছে। আশপাশ থেকে মানুষজন কৌতূহলের দৃষ্টি নিয়ে তাদের দিকেই তাকিয়ে। পরপর সবগুলো গাড়ি পুরনো এহসান ভিটার বড় কেসি গেটের সামনেই দাঁড়াতে একজন বৃদ্ধ লোক এগিয়ে এসে কেসি গেটটা খুলে দেন। মুহূর্তেই ক্যাচ ক্যাচ আওয়াজে তুলে কেসি গেটটি সরে গিয়ে দ্বার উন্মুক্ত হয়। একে একে সবগুলো গাড়ি ঢুকে পড়ে এহসান বাড়ির ভিটার বড় আধা ফাঁকা উঠোনে। প্রথম গাড়ি থেকে নেমে আসেন কবির সাহেব। তিনি বাড়িটার দিকে তাকিয়ে রইলেন ঘোলাটে চোখে। তার শৈশব কৈশোর সবটা কেটেছে এই বাড়ির আঙিনায়। কত শত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির প্রতিটি দেয়ালে। কবির সাহেব আড়ালে চোখ মুছলেন, এগিয়ে গেলেন সামনে দাঁড়ানো বৃদ্ধের কাছে। বৃদ্ধর পরনে আট পোড়া পোশাক, পরনে মলটি লুঙ্গি, পায়ের টাকটুর উপর অনেকটা গায়ে জড়ানো একটি সাদা স্যান্ডো গেঞ্জে, কাঁধের এক পাশে ঝুলিয়ে রাখা একটা মলিন গামছা। বৃদ্ধ কবির সাহেবকে দেখে গামছায় চোখ মুছলেন, করুণ গলায় বললেন, আমাগো কথা এতদিন পরে মনে করলো তোমার? নিজেগো বাড়িত কেউ এমন না আইয়া থাহে? কবির সাহেব বৃদ্ধাকে জড়িয়ে ধরলেন। এ পর্যায়ে তার কণ্ঠস্বর মোটা হয়ে আসে, মনে কষ্ট রাখবেন না বল চাচা, আমিও যে কম কষ্টে এ বাড়ি ত্যাগ করিনি। বৃদ্ধ অবাক হলেন, ধরে আসা গলায় বললেন, তুমি তারে এখনো মাপ করো নাই?
কবির সাহেবের মুখভঙ্গি পরিবর্তন হলো, দৃঢ় চোয়াল খানিকটা শক্ত করে বলল, এই জীবনে তার সম্ভব না চাচা। বৃদ্ধ আহত চোখে তাকিয়ে রইল কবির সাহেবের দিকে। আর কিছু বলতে যাবেন তার আগেই তার ডাক পড়ে বাড়ির ভেতর থেকে, হয়তো গিন্নি তা ডাকছে। বৃদ্ধ চুপ করে সরে গেলেন সেখান থেকে। যাওয়ার আগে হাতে করে কিছু মালপত্র নিয়ে গেলেন ভেতরে। রৌদ্ররাজ সহ বাকিরা বেরিয়ে আসে গাড়ি থেকে। অরিন গাড়ি থেকে নেমে এক মনে তাকিয়ে রইল বাড়িটার দিকে। দোতলা পাকা বাড়িটি অসম্ভব সুন্দর কারুকাজে সজ্জিত। দোতলার জানালার দরজা, এমনকি দোতলার রেলিংটাও কাঠের তৈরি। অরিন বেশ অবাক হয় সবটা দেখে। শেষ কবে সে গ্রামের বাড়িতে এসেছে মনে নেই তার। অরিন যখন নিজের ভাবনা মশগুল, তখনই তার সামনে এসে উপস্থিত হয় একজন আগন্তুক। ছেলেটি চমৎকার হেসে হাত বাড়িয়ে দেয় অরিনের দিকে, বলতে থাকে, হ্যালো, আমি তামিম। আর আপনি? অরিন কিছুটা হকচকায়, দনুমনু করে যেই না হাত বাড়াতে যাবে তার আগেই কেউ একজন আগন্তুকের বাড়িয়ে রাখা হাতটা চেপে ধরে, বলতে থাকে, ওর নাম অরিন আর আমি রৌদ্র। আর কিছু জানা আছে? তামিম সহসা মাথা নাড়িয়ে না জানায়, হাতটা ছোটাতে চায়, চেয়েও পারছে না। রৌদ্র তার হাতটা এমনভাবে ধরেছে যে ছাড়া নামই নিচ্ছে না। এদিকে অরিন কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে বাড়িতে ঢুকে বাড়ির ভেতর ঢুকল। ও চলে যেতে রৌদ্র তামিমের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দেয়। তারপর কটমট করে বলে হচ্ছে, ওর থেকে যত দূরে থাকবে ততই তোমার জন্য মঙ্গল। বলি রৌদ্র সেখান থেকে চলে যায়। এদিকে তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রৌদ্রের যাওয়ার দিকে। তারপর হুট করে বাঁকা হেসে পিড়পিড় করে, জনাব, যে জিনিস যত নিষিদ্ধ সে জিনিসের প্রতি ঠিক ততটাই আকর্ষণ থাকে। ওই গো, বলিও শশীর মা, তাড়াতাড়ি বার হইয়া দেহ, বাপজানেরা তো আইয়া পড়ছে। বৃদ্ধ আবুল চাচার একের পর এক হাঁক ছাড়ায় নিচতলা রসোই ঘর থেকে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে আসেন তার গিন্নি আমেনা বেগম। বিরক্তিমাখা কঞ্চে স্বামীর উদ্দেশ্যে বলে উঠছেন, বলি, এ বয়সও গলায় এত জোর আসে কই থেকে তোমার? উনুনে রান্না চাপানো, তার উপর তোমার এই হাঁক ছেড়ে ডাকা। বলি, এরকম করলে মানুষগুলো এসে খাবে কি? হ্যাঁ? আবুল চাচা স্ত্রীর এমন ঝাঁঝালো কথাতে মুচকি হাসলেন। বৃদ্ধ স্ত্রীর কুচকানো হাতটি ধরে টেনে নিয়ে গেলেন সদর কক্ষে। এদিকে স্বামীর এমন টানাটানিতে বৃদ্ধা আরও কিছু বলতে যাবেন তার আগেই তার চোখ পড়ল সদর কক্ষে বসে থাকা মানুষজনের উপর। মুহূর্তে আমেনা বেগমের চোখ দুটি সচল হয়ে ওঠে। তিনি ধীর কদমে এগিয়ে আসেন কবির সাহেবের কাছে। কবির সাহেব বৃদ্ধকে সালাম করলেন। মুখ ফুটে কিছু বলতে যাবেন তার আগেই বৃদ্ধা বলতে শুরু করলেন, বাপজান, অবশেষে তুমি আইলা। আমি তো ভাবছিলাম তোমারে শেষবারের মতো দেখারও সুযোগ হইব না আমার। বলে শাড়ির আঁচলে চোখ মুছলেন তিনি। কবির সাহেব বৃদ্ধার মাথায় হাত রাখলেন, নরম সুরে বললেন, মাফ করে দে চাচি, আসলে নিজেদের সবটা সামলে এখানে আসার সময় ওঠে না তেমন, তাই আর কি। থামলেন তিনি, হয়তো কথা ফুরিয়ে এসেছে তার। কবির সাহেব ফুস করে নিঃশ্বাস ফেলে সকলের উদ্দেশ্যে বললেন, এই তোমরা গিয়ে ফ্রেশ হয়ে নাও, অনেক বড় জার্নি করে এসেছো, নিশ্চয় ক্লান্ত সকলে। সবাই হয়তো এই কথাটার অপেক্ষায় ছিল। কবির সাহেব কথা শেষ হবার সঙ্গে সঙ্গে সবাই নিজেদের ব্যাগপত্র নিয়ে এগিয়ে যায় দোতলা এবং নিচতলার রুমের দিকে। এহসান বাড়ির 4 ভাই নিচতলার 4 রুমের নিজেদের জায়গা করেই নেয়। এখন বাকি রইল বাড়ির ছেলেমেয়েরা। আবুল চাচা এগিয়ে এলেন রৌদ্রের সামনে দাঁড়িয়ে, বাড়ির ভেতরে আবারও হাঁক ছোলেন, শশী, ও শশী, একটুখানি এদিকে আয় তো মা। মেয়েকে ডেকে তার জন্য অপেক্ষা করলেন আবুল চাচা। এরই মধ্যে রৌদ্রের উদ্দেশ্যে বললেন, আপনারা একটু দাঁড়ান, আমার মাইয়া আইয়া আপনাকে যার যার কামরা দেখাই দেব। সবটা আমরা আগের রাতেই গোছ গাছ কইরা রাখছি। আসলে আমার আবার হাঁটুর গিরায় বেদনা আছে, এর লেগা সিঁড়ি বাইতে কষ্ট হয়। রৌদ্র মুখ খুলল, ভদ্রতার সাথে বলল, আরে না না, সমস্যা নেই, আপনার যেতে হবে না, আমরা না হয় অপেক্ষা করছি, আপনার মেয়ে এলেই যাব। বৃত্ত কৃতজ্ঞ হাসলো, ঘাড় বাকি আবারও ভেতরের ঘরের দিকে তাকালেন। না, মেয়েটাকে নিয়ে আর পারা যায় না, পারেন না তিনি। শুধু একটু সময় পাক, অমনি বসে পড়ে সাজগোজ নিয়ে। আবুল মিয়া মাঝে মাঝে ভীষণই খিটখিটে হয়ে পড়েন এই নিয়ে। মনে মনে ভেবেই ফেললেন মাইয়াটা তার এত সাজে কেমনে। প্রায় মিনিট 5 পর আলতা রাঙা পায়ে
নুপুরের ঋণিচিনি শব্দ তুলে কেউ একজন উপস্থিত হলো সদর কক্ষে। মেয়েটার গায়ের জন্য বাঙালি ধরনের লাল পাড়ের সাদা শাড়িটা কেমন চকচক করছে, মনে হচ্ছে সবে মাত্র হয়তো নতুন ভাঁজ ভেঙেছে কাপড়টার। লম্বা ঘন চুলগুলো দুপাশে দুটো বিনুনি গেতে লাল ফিতায় বাঁধা, শ্যামকুণ্ডার আক্ষিদয় মোটা করে কাজল দেওয়া, ছোটে শোভা পাচ্ছে লাল চকচকে রঙের লিপস্টিক। সদর কক্ষে উপস্থিত সকলে একযোগে তাকালো মেয়েটার দিকে। সকলের অমন দৃষ্টি নিজের উপর নিবদ্ধ দেখে ভরকায় শোষে আঙুল দিয়ে মাথা চুলকে বলে, কি হয়েছে? আপনারা এমনি তাকাই আছেন? আমার কি খুব খারাপ লাগতেছে দেখতে? আবুল মিয়া খানিকটা ফুসিয়ে উঠছেন মেয়ের কাণ্ডে, গলায় ঝাঁ জেনে বললেন, তোরে কতবার কইছি শশী, অত গোছ গাছ ভালো না, কিন্তু তুই আমার কোনো কথাই তো পাত্তা দেস না। সাহসা হাসি মাখা মুখটা থমথমি হয়ে যায় শশীর। মাথা নিচু করে তা দাঁড়িয়ে রইল মেয়েটা। বিষয়টা বুঝি অরিন আর রুহির বেশ খারাপ লাগলো। তারা এগিয়ে আসলো শশীর কাছে। মেয়েটা লম্বাতে থুতনিতে আঙুল ঠিকিয়ে উপরে তুলে বলল, এই মেয়ে, তুমি মন খারাপ করছো কেন? জানো তোমাকে এই মুহূর্তে ঠিক কতটা সুন্দর লাগছে, কিন্তু তোমার মন খারাপে তো এই সাজটা একেবারেই নষ্ট হয়ে যাবে, তাই একটুখানি হাসো দেখি। শহরের নতুন মানুষদের মুখে এত সুন্দর কথা শুনে মুগ্ধ হলো শশী। চিরল দাঁতের হাসিখানা দিয়ে আপ্লুত কঞ্চে বলে উঠে, সত্যি আমার খুব সুন্দর লাগতেছে। অরিন মুচকি হাসলা। শশীর গাল চিনি দিয়ে বলল, সত্যি সত্যি তোমায় খুব সুন্দর লাগছে। এতবার নিজের প্রশংসা শুনে খানিকটা লজ্জায় পেল শশী। শ্যাম বরণের মুখটা লাজুক করে বলল, আপনারা খুব ভালো মানুষ, আমার আপনাকেও পছন্দ হয়েছে। শিশির আর কুহিলি বাদে উপস্থিত সকলেই হেসে ওঠে শশীর কথায়। কুহিলি তো শশীর পানে তাকে বিড়বিড় করে বলেই ফেলল, শশী যত সব আদি খেতা। কিছু মনে পড়ার ভঙ্গিতে জিভ কাটে, মাথা হালকা চাপড় দিয়ে বলে, এই রে আমনে গড়ে কামরানা দেখাই এখানে দাঁড়া করাই রাখছি, চলেন চলেন উপরে চলেন, আপনি গো রুম দেখাই দেই। সকলে সম্মতি জানায় শশীর কথায়। আসলে তারও যে বজ্র ক্লান্ত, এই মুহূর্তে ফ্রেশ হওয়া আছে অতীব জরুরি। সিলেটের সুনামগঞ্জ জেলার গৌরীপুর গ্রামের বেশ সুপরিচিত এহসান বাড়ির দুভাগে বিভক্ত। বড় একটি উঠোনের মাঝ বরাবর দেয়ালে বর্ডার দেওয়া। এক পাশে খায়রুল এহসানের বাড়ি, অন্য পাশে আব্দুল মান্নান এহসানের বাড়ি। তারা দুজনেই আপন ভাই, কিন্তু কালের বিবর্তনে এই দুই পরিবারের মাঝে তৈরি হয়েছে এক আকাশসম দূরত্ব। কবির সাহেব ফ্রেশ হয়ে উঠানে দাঁড়িয়েছিলেন। কোমরের পেছনে দুহাত বেঁধে অদূরে থাকা বড় দেয়ালটির বর্ডারটির দিকে তাকিয়ে রইলেন এক মনে। তখনই আবুল মিয়া সেখানে উপস্থিত হন। কবির সাহেবকে খাবারের জন্য ডাকতে এসেছিলেন তিনি, কিন্তু তাকে এমন অন্যমনস্ক দেখে ক্ষুদ্র নিঃশ্বাস ফেলেন। বৃদ্ধ বলে উঠলেন, বাবজান মেহু আইব না? বৃদ্ধ কেয়ার চেকার আবুল চাচার কথা ভাবনা সুতো ছিঁড়ে বেরিয়ে এলেন তিনি। মাথা নাড়িয়ে জবাব দিলেন, রাতে চলে আসবে। বৃদ্ধ মাথা নাড়লেন। খানিকক্ষণ সময় চুপ করে থেকে আমতা আমতা করে বলেন, আরও আইব না? সহসা কবির সাহেবের মুখভঙ্গি পরিবর্তন হলো, চোয়াল হয়ে উঠল খানিকটা দৃঢ়, গলায় তাচ্ছিল্য এনে বলল, এমনে যাকে বহু বছর আগে থেকেই কবর দিয়ে ফেলেছি, তাকে এখন কিভাবে আনি বলতো? বৃদ্ধ আতকে ওঠেন এই কথা, হায় হায় করে বলে ওঠেন, ও কথা বইল না বাবজান, এতে আল্লাহ নারাজ হইব। কবির সাহেব তাচ্ছিল্য হাসি দিলেন, আর কিছু বললেন না। ভেতরে চলে গেলেন গট গট পায়ে। পেছনে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন আবুল মিয়া। মনে তার একটাই কথা, এই ভাঙন কি আর কোনোদিন জোড়া লাগবে না? সুবিশাল ডাইনিং টেবিল জুড়ে হরেক রকমের খাবারের বাহার। পুরো বাড়ি খাবারের সুঘ্রাণে মোমো করছে। শশী আর দুটো কাজের মেয়ে ব্যস্ত হাতে টেবিলে এটা ওটা নেওয়া আনা করছে। একে একে টেবিলে এসে উপস্থিত হন বাড়ির সকলে। আহি মাহি দুজনে একই রঙের জামা পরে নিচে নামছে। তাদের দেখে শশী এক দৃষ্টি তাকিয়ে রইল কিয়ৎক্ষণ, তারপর উৎফুল্ল ভরা কঞ্চে বলে উঠছে, আপনাকে দেখলে মনে হয় একজনের সামনে আয়না ধইরা রাখছে কেউ। মাশাআল্লাহ, কি সুন্দর লাগে আপনি গড়ে। আহি মাহি দুজনে একসঙ্গে হেসে হচ্ছে একগাল একসাথেই বলে, তুমিও খুব সুন্দর শশী।
শশী মুচকি হাসল, দৃষ্টি ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকাতেই দেখতে পেল অরিনকে। মেয়েটাকে তার বড় পছন্দ হয়েছে। কি সুন্দর নাদুস নুদুস গাল দুটো মেয়েটার, হাসলে কেমন গর্ত হয়ে যায় গালে। শশীর একবার বেশ ইচ্ছে করলো নিজের হাতে অরিনের গাল দুটো টেনে দিতে, কিন্তু নিজের অমন উদ্ভট ইচ্ছাকে এক প্রকার ধামাচাপা দিয়ে সে মনোযোগ টানলো নিজের কাজের দিকে। অরিন এসে বসে পড়ে চেয়ারে, একে একে চোখ বুলায় টেবিলের উপর রাখা খাবারগুলোর দিকে। তখনই তার নজর আটকে যায় তার প্রিয় মাছ তরকারিতে। অরিনের জিভে মুহূর্তে পানি চলে আসলো। ঠিক তখনই তার পাশের চেয়ারে ধপ করে বসে পড়ে একজন। অরিন ভেবেছিল অনেক হয়তো, তাই সে দৃষ্টি না ঘুরিয়ে বলল,